হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে? তাহলে আজকে আমরা তীর্থরিতের 2 নম্বর লেকচার শুরু করতেছি। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িৎ। আহ, আজকে লেকচার কত? আজকে লেকচার হচ্ছে 2 নম্বর লেকচার। আচ্ছা, গত ক্লাসে আমরা মোটামুটি স্থির তড়িৎ সম্পর্কে একটা আইডিয়া পাইছিলাম। তারপর কুলম্বের সূত্র নিয়ে পড়ালেখা করছিলাম, তারপর কুলম্বের সূত্র নিয়ে বিভিন্ন ম্যাথ করছিলাম, তাই না? তো আজকে আমরা করবো যে পরবর্তী টপিকগুলো কন্টিনিউ করবো এই চ্যাপ্টারে। তো পরবর্তী টপিকে যেটা আসতেছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। পরবর্তী টপিকে যেটা আসছে সেটা কি? সেটা আসতেছে তড়িৎ ক্ষেত্র। ওকে, আমি যদি লিখি তড়িৎ একটু ক্ষেত্র। ওকে, তো তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র জিনিসটা আমরা প্রত্যক্ষভাবে চোখে না দেখলেও আমরা কিন্তু বাচ্চা কাল থেকে যখন আন্ডা বাচ্চা ছিলাম তখন দেখেছি একটা জিনিস আমরা দেখে আসতেছি। সেটা হচ্ছে যে ধর এখানে একটা চুম্বক আছে, এখানে একটা কি আছে? চুম্বক আছে। এটা এটা কি একটা চুম্বক? খুব ভালো কথা। চুম্বক নর্মালি কি করে? লোহার জিনিসকে আকর্ষণ করে, তাই তো? এখানে ধর একটা লোহা আছে, লোহার একটা টুকরা আছে, এখানে লোহার একটা টুকরা আছে। লোহার টুকরাটা যখন এখানে ছিল তখন চুম্বক দ্বারা কোনো আকর্ষণ অনুভব করতেছে না। লোহার টুকরাটাকে যখন এখান থেকে এখানে আনা হয়েছে তখনও কোনো আকর্ষণ অনুভব করতেছে না। যখন এখান থেকে এখানে আনা হয়েছে তখনও কোনো আকর্ষণ অনুভব করতেছে না। যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনা হয়েছে তখন কিন্তু লোহার টুক করে এখানে চলে আসতেছে। কিন্তু কেন? এই পয়েন্টে এই পয়েন্ট থেকে কেন চলে আসতেছে? তার মানে কি চুম্বকটা রাখছিলাম এদিকে, চুম্বকটা রাখছিলাম এদিকে, কিন্তু চুম্বকের আশেপাশে এরিয়া জুড়ে, চুম্বকের আশেপাশে এরিয়া জুড়ে চুম্বকের একটা পাওয়ার বিদ্যমান আছে, তাই না? তার মানে কি আমরা বলতে পারি যে ঠিক এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টে যখন আনাইছে তখনই কি লোহাটা টুক করে চুম্বকের সাথে লেগে গেছে, আকর্ষিত অনুভব করছে। এখন কথা হচ্ছে তার মানে কি এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। মানে কি চুম্বক ক্ষেত্র দ্বারা কি বোঝাচ্ছে? মানে চুম্বকের আশেপাশের অঞ্চল জুড়ে, চুম্বকের যে অঞ্চল জুড়ে, মানে চুম্বকের যে অঞ্চল জুড়ে চুম্বকের প্রভাবটা বিদ্যমান থাকে। প্রভাব বলতে কি বোঝাচ্ছে? মানে প্রভাব, চুম্বকের প্রভাব আছে। হ্যাঁ, তার মানে চুম্বকের প্রভাব কি এই পয়েন্টে আছে, এই পয়েন্টে নাই, এই পয়েন্টেও নাই, এই পয়েন্টেও নাই। তার মানে চুম্বকের প্রভাব এই দিক থেকে শুরু হয়েছে। তার মানে এই অঞ্চলটা জুড়ে কি চুম্বকের প্রভাবটা বিদ্যমান। এই যে এই অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। হ্যাঁ, যে অঞ্চল জুড়ে চুম্বকের প্রভাব বিদ্যমান থাকে সেটাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এখন আমরা কি চুম্বক ক্ষেত্র প্রত্যাশী? আমরা এখানে, আমরা তো এখানে চুম্বক ক্ষেত্র প্রত্যাশী না। আমরা প্রত্যাশী কি? আমরা প্রত্যাশী তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র জিনিসটা সেম, তড়িৎ ক্ষেত্রের ব্যাপারও জিনিসটা সেম। আমি যদি দেখাই, তো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে। হ্যাঁ, ঠিক অনেক দূরে ধর এখানে একটা আরেকটা প্লাস কিউ চার্জ আছে। এখন এই পয়েন্টে যখন ছিল, এই প্লাস কিউটা যখন এই পয়েন্টে আছে তখনও কি কোনো বিকর্ষণ অনুভব করতেছে? বিকর্ষণ অনুভব করবে না। কারণ কেন? এটা পজিটিভ, এটা পজিটিভ। হ্যাঁ, আর যদি এটা নেগেটিভ হইতো, এটা যদি নেগেটিভ হইতো তাহলে কি হতো? তাহলে আকর্ষণ অনুভব করতো, তাহলে আকর্ষণ অনুভব করতো। তো আমরা জানি না পজিটিভ না নেগেটিভ। মোট কথা এখন এই পয়েন্টে আছে, এই পয়েন্টে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কোনোটাই অনুভব করতেছে না। যখন এই পয়েন্টে আসছে তখনও কোনো অনুভব করতেছে না। যখন এই পয়েন্টে আসছে তখনও কোনো অনুভব করতেছে না। কিন্তু যখন এই পয়েন্টে আসছে তখনই একটা বিকর্ষণ বা আকর্ষণ বল অনুভব করবে। এই যে যখন এই পয়েন্টে আসছে। হ্যাঁ, তার মানে কি এই পয়েন্টটা, তার মানে এই যে আমি একটা বৃত্ত আঁকছি, এই বৃত্ত আঁকছি, এই বৃত্তটা যদিও সমানভাবে হয়নি, এটা তো ব্যাকাতেরা হয়েছে, বাট এটা সমানভাবে হবে। তার মানে এই বৃত্তর অঞ্চলটা জুড়ে এই প্লাস কিউর চার্জ বিদ্যমান বা প্রভাব বিদ্যমান, ঠিক না? তো এই অঞ্চলটাকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র। এই অঞ্চলটাকে আমরা কি বলতেছি? তড়িৎ ক্ষেত্র। যখন বাইরের কোনো একটা আধান আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করবে, কখন আকর্ষণ বল অনুভব করবে? যখন এটা যদি মাইনাস চার্জ হয়। আর কখন বিকর্ষণ বল অনুভব করবে? এটা যদি পজিটিভ চার্জ হয়। কারণ আমরা তো এখানে পজিটিভ চার্জ নিছি। এটা ডাজন্ট ম্যাটার যে আমরা এখানে পজিটিভ চার্জই নিতে হবে, এটাকে আমরা নেগেটিভ নিতে পারতাম। কিন্তু দিন শেষে ওভারঅল জিনিসটা হচ্ছে কি সেমই থাকবে। মানে যে অঞ্চল জুড়ে আরেকটা চার্জ আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করবে সেই অঞ্চলটাকে বলতেছে তড়িৎ ক্ষেত্র। যে অঞ্চলটাতে আসলে, হ্যাঁ, তার মানে এই অঞ্চলটা দ্বারা কি বোঝাচ্ছে? এই অঞ্চলটা দ্বারা বোঝাচ্ছে এই পজিটিভ, এই কিউ চার্জটার কি পাওয়ার, মানে এতটুকু অঞ্চল জুড়ে তার পাওয়ারটা বিদ্যমান আছে। কারণ কেন? যখন এই পয়েন্টে ছিল বা এই পয়েন্টে ছিল এই চার্জটা তখন কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করে নাই। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এই যে এই জায়গায় আসলে তখন আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র একটা সংজ্ঞা দিতে পারি না? তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, একটি আহিত বস্তুর চারদিকে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, আমি যদি চিত্রটা একটু ওই পাশে নিয়ে যাই,
পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। আমার কলম গেছে কই, আচ্ছা। একটি আহিত বস্তুর চারদিকে, আহিত বস্তু বলতে কি বোঝায়, এই যে বড় হাতের প্লাস কিউ যেটা বা নেগেটিভ বড় হাতের কিউ যেটা নিছি, মানে একটা চার্জ, এটাই তো আহিত বস্তু, ঠিক না? একটি আহিত বস্তুর চারদিকে, একটি আহিত বস্তুর, একটি আহিত বস্তুর চারদিকে, চারদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে, যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে, প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে, অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে, আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, অন্য কোনো আহিত বস্তু বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, এই যে ছোট হাতের প্লাস কিউব বা নেগেটিভ কিউব। কখন আকর্ষণ বল অনুভব করবে, যখন হচ্ছে এই দুইটা চার্জ কি বিপরীত হবে, আর কখন বিকর্ষণ বল অনুভব করবে, যখন এই দুইটা চার্জ কি হবে, মানে একই হবে। হ্যাঁ, তাহলে আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল, বিকর্ষণ বল অনুভব করে, ওই অঞ্চলকে ওই আহিত বস্তুর তড়িৎ বল ক্ষেত্র বলে, বল অনুভব করে, করে তাহলে ওই অঞ্চলকে, ওই অঞ্চলকে ওই আহিত বস্তুর, আহিত বস্তু বলতে কি হচ্ছে বড় হাতের কিউটাকে বলতেছি, হ্যাঁ, ওই অঞ্চলকে ওই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে, বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। আশা করি আমি বুঝাতে পারছি জিনিসটা, তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। ওকে, আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্র নরমাল সৃষ্টি হয় কেন, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এটা ক্লাস 9 থেকে পড়ে আসছি। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় কতগুলো তড়িৎ বলরেখার কারণে। তড়িৎ বলরেখাগুলো কেমন, ওটা নিয়ে তেমন আহামরি ডিটেলসে পড়তে হবে না। ধর এখানে একটা তড়িৎ ক্ষেত্র আহিত বস্তু রাখছি, চার্জ রাখছি, তো ওর চারপাশ থেকে কিছু বলরেখা সৃষ্টি হয়। হ্যাঁ, এরকম বড় রেখা সৃষ্টি হয় ওর চারপাশ থেকে, এই চারপাশ থেকে এই বলরেখাগুলো সৃষ্টি হওয়ার কারণে ওর চারপাশে একটা কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই বলরেখাগুলা এরকম লম্ব বরাবর সরলরেখা বরাবর কাজ করে, এরকম বলরেখাগুলা, বুঝতে পারছি? এই যে আমি যদি এখন বলরেখাগুলো আঁকি এরকম, এগুলাকে বলা হয় তড়িৎ বলরেখা। এই বলরেখাগুলো সৃষ্টি হয় বলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তার চারদিকে। এবং বলরেখা কি এটা এত ডিটেলসে পড়তে হবে না। হুম, তাহলে এটা কি, এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। ওকে, তাহলে আমরা এখন তড়িৎ ক্ষেত্রকে মোটামুটি পড়ে ফেলছি। তড়িৎ ক্ষেত্র নিয়ে ম্যাথ যেগুলো আসা এগুলো করবো আস্তে আস্তে। তড়িৎ ক্ষেত্র থেকে আরেকটা টপিকের উদ্ভব হয়, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। এখন কথা হচ্ছে হোয়াট ইজ তড়িৎ প্রাবল্য। হ্যাঁ, আমি যদি প্রথম সংজ্ঞাটা লিখে দিই, প্রথম সংজ্ঞাটা লিখে দিই, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু এক একক ধনাত্মক আধান দ্বারা, একটু দ্বারা, এটা সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখতে গেলে এভাবে লেখা যায়, হয়ে গেল। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্র বলতে কি সেটা তো আমরা বুঝে গেছি। হ্যাঁ, এখন তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে এক একক ধনাত্মক আধান যে বল অনুভব করে, এক একক, এক একক, এক একক ধনাত্মক আধান, এটা আমি একটু অন্য কালারে লিখি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক একক ধনাত্মক আধান, এক একক ধনাত্মক আধান যে বল অনুভব করে, যে বল অনুভব করে,
যে বল, লেখাটা সুন্দর হয় নাই, যে বল অনুভব করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে, ওই বিন্দুর, ওই তড়িৎ ক্ষেত্র ওই বিন্দু, তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। বুঝতে পারছি? তাহলে এক একক ধনাত্মক আধান, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা এক একক ধনাত্মক আধান, তার মানে তড়িৎ প্রাবল্য হিসাবটাই করা হয় এক একক ধনাত্মক আধান দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, এক একক ধনাত্মক আধান, অবশ্যই এটার একক কত হইতে হবে? এক, মান হইতে হবে এক, প্লাস এটা কোন চার্জ হইতে হবে? পজিটিভ চার্জ হইতে হবে, পজিটিভ চার্জ এক একক। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। তো প্রাবল্য, এই কথাটা আসলে, এই কথাটা যদি কেউ তোমার মুখে ছুঁড়ে মারে, তোমার মনের মধ্যে প্রথমে এই কথাটা আসতে হবে, তড়িৎ প্রাবল্য মানে হিসাবটা অলওয়েজ পজিটিভ চার্জ এক একক দিয়ে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমি যদি এখন একটা চিত্র আঁকি, তড়িৎ ক্ষেত্রটা সুন্দর করে আঁকি, তাহলে তারা ব্যাখ্যা হচ্ছে, এই যে এটা একটা বৃত্ত, এটা তড়িৎ ক্ষেত্র নিলাম আর কি। এখানে একটা আয়ত বস্তু ছিল, এই আয়ত বস্তুর চারদিকে যে অঞ্চল ব্যাপী ই থাকে, ওর প্রভাবটা বিদ্যমান থাকে, এটাকে তো তড়িৎ ক্ষেত্র বলতে, না? এটা একটা আয়ত বস্তু, ধরলাম পজিটিভ কিউ। হ্যাঁ, এই যে তার মানে এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, বৃত্তটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, এই অঞ্চল জুড়ে কি থাকে? তড়িৎ ক্ষেত্র থাকে। এখন পজিটিভ কিউ হইতে পারে, এটা নেগেটিভ কিউ হইতে পারে, এটা তো কোনো ম্যাটার না। হ্যাঁ, আয়ত বস্তু হইলেই হচ্ছে। এখন বলতেছি যে ধর এখানে একটা এক একক আছে, এক একক পজিটিভ চার্জ আছে 1 কুলম্ব, এক, অবশ্যই পজিটিভ চার্জ 1 কুলম্ব হইতে হবে, অবশ্যই পজিটিভ চার্জ 1 কুলম্ব, মান হচ্ছে এক, চার্জ হচ্ছে পজিটিভ, নেগেটিভ হইতে পারবে না, বি কেয়ারফুল। তাহলে যখন এখানে আছে তখন তো সে কোনো বল অনুভব করবে না। যখন ওকে আমরা এখানে ধরে নিয়ে আসবো, এখানে ধরে নিয়ে আসবো, এই পয়েন্টে নিয়ে আসবো, মোট কথা এই পয়েন্টে নিয়ে আসবো, এই পয়েন্টে নিয়ে আসার পর তখন ও কিছু একটা বল অনুভব করবে। হ্যাঁ, কারণ তড়িৎ ক্ষেত্রের ভিতরে চলে আসে, হয় যদি কিউটা মাইনাস হয় তাহলে অবশ্যই আকর্ষণ বল অনুভব করবে, আর কিউটা যদি পজিটিভ হয় তখন অবশ্যই কি বিকর্ষণ বল অনুভব করবে। এটা তো ইজি ব্যাপার। হ্যাঁ, আমি এখন এই বিন্দুতে হিসাব করতেছি, তার মানে এই বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র আছে। হ্যাঁ, আমি যদি এই +1 কুলম্বটাকে এক একক ধনাত্মক আধানটাকে এই বিন্দুতে নিয়ে আসতাম, এই বিন্দুতে নিয়ে আসতাম, এই বিন্দুতে নিয়ে আসলে তখন তড়িৎ প্রাবল্যের মানটা ভিন্ন হবে না? ভেবে দেখ, যখন এই বিন্দুতে ছিল তখন তড়িৎ ক্ষেত্রে মানে একদম তড়িৎ ক্ষেত্র যে অঞ্চলটা জুড়ে অবস্থিত, ওই অঞ্চলে একদম শেষ প্রান্তে হচ্ছে এই বিন্দুটা, তার মানে আকর্ষণ বা বিকর্ষণ যেটা যে বলটা অনুভব করুক না কেন একটু কম অনুভব করবে, যখন আরেকটু ভিতরে আসবে তখন আরেকটু বেশি অনুভব করবে না বিকর্ষণ বা আকর্ষণটা, কারণ তত প্লাস কিউ বা মাইনাস কিউ কাছাকাছি আসতেছে এই চার্জটা। হ্যাঁ, তো এক 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 বিন্দুতে তড়িৎ প্রাবল্য এক এক রকম হবে। তো প্রত্যেকটা বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য আমরা ওই অনুযায়ী হিসাব করবো, ডিস্টেন্স 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 হিসাব করে। হুম, ওকে। তাহলে তড়িৎ প্রাবল্য বলতে আমাদের মাথায় প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে যে মানে 1 কুলম্ব, পজিটিভ চার্জ 1 কুলম্ব, পজিটিভ চার্জ 1 কুলম্ব। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমাদেরকে একটা মুখের উপর প্রশ্ন ছুড়ে মারে, মুখের উপর তো একটা প্রশ্ন ছুড়ে মারছে, বলতেছে যে এখানে একটা +10 কুলম্ব চার্জ আছে, মানে কিউর মান দিয়ে দিচ্ছে, বড় হাতের কিউর মান +10 কুলম্ব চার্জ আছে। তো মুখের উপর প্রশ্নটা ছুড়ে মারছে যে 2 মিটার দূরত্বে, 2 মিটার দূরত্বে, এই যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে এই +10 কুলম্বের তড়িৎ প্রাবল্য কত? এই পয়েন্টে, মানে এই পয়েন্টটাতে +10 কুলম্বের তড়িৎ প্রাবল্য কত 2 মিটার দূরত্বে? কেমনে বের করবি? তা আমরা ধরে নিব, কারণ তড়িৎ প্রাবল্য হিসাব করা হয় কি কি দিয়ে? এক একক ধনাত্মক আধানকে দিয়ে। এই এক একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসলে যে বলটা অনুভব করে, যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করে সেটাই। হ্যাঁ, এই ক্ষেত্রে বিকর্ষণ বল অনুভব করবে কারণ এখানে পজিটিভ চার্জ নিছি, আর ওইটা তো অবশ্যই পজিটিভ নিতে হবে। হ্যাঁ, 1 কুলম্ব, পজিটিভ 1 কুলম্ব আমরা ধরে নিব। তখন তড়িৎ 2 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে না +10 কুলম্বের, তো আমরা ধরে নিব 2 মিটার দূরত্বে +1 কুলম্ব নামে একটা চার্জ আছে, তখনই তো তড়িৎ প্রাবল্যটা হিসাব করতে পারবো, নাহলে তো হিসাব করতে পারবো না। পারবো? তড়িৎ প্রাবল্য হিসাব হয় 1 কুলম্ব দিয়ে। তা এখন নর্মাল হিসাব, আমরা গত ক্লাসে এই কুলম্বের সূত্র শিখে আসি বল, তো এটা বিকর্ষণ বল অনুভব করবে, বিকর্ষণ বল কেন অনুভব করবে? কারণ এটাও পজিটিভ, এটাও পজিটিভ। হ্যাঁ, আর এটা যদি নেগেটিভ হইতো, এটা যদি নেগেটিভ হইতো তাহলে আকর্ষণ বল অনুভব করতো, কিন্তু এটাকে অবশ্যই পজিটিভ হইতে হবে, +1 কুলম্ব। তাহলে এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো না ইয়ে দিয়ে, ইয়ের সূত্র দিয়ে, মানে বিকর্ষণ বল বা আকর্ষণ বলের সূত্র কি হবে? কুলম্বের সূত্র কি? কে কিউ ইন্টু ওয়ান হবে না? কিউ বলতে এখানে +10 কুলম্বটা বোঝাচ্ছি, আর ওয়ান তো এটার মান তো অলওয়েজ ওয়ান হবে, যেটা দিয়ে হিসাব করি না কেন।
+10 দিয়ে হিসাব করে 20 দিয়ে হিসাব করে তড়িৎ প্রবাবল যেহেতু হিসাব করতেছে একটা পয়েন্টে অবশ্যই +1 কুলম্ব থাকতে হবে, তার মানে মানটা অলওয়েজ 1 হবে। আর এখানে ডি স্কয়ার হবে, এটা ডি স্কয়ার হবে। এখান থেকে আমরা ইজিলি আকর্ষণ বলের মানটা বের করে বলতে পারি। তার মানে এখান থেকে আমরা একটা সূত্র বার করতে পারি না, এখান থেকে আমরা একটা সূত্র বার করতে পারি না যে তড়িৎ প্রাবল্য ই সমান, তড়িৎ প্রাবল্য ই সমান 1/4 পাই 1/4 পাই এপসাইলন নট লিখতাম যদি শূন্য মাধ্যম হইতো। হ্যাঁ, কিন্তু এখানে তো বলে দিচ্ছে না যে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম হলে এপসাইলন নট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যদি শূন্য মাধ্যম না হয় তখন অন্য মাধ্যমে এপসাইলন হবে, এরকম একটা জটিলতা আসবে। তো একবার সূত্র লেখার জন্য একটা জেনারেল সূত্র লেখার জন্য আমরা কি লিখবো, 4 পাই এপসাইলন নট কে, 4 পাই এপসাইলন নট কে। কেন এপসাইলন নট কে দ্বারা কি বোঝাচ্ছে, এপসাইলন নট কে দ্বারা বোঝাচ্ছে এপসাইলন, মনে আছে গত ক্লাসে শিখে আসছি। এপসাইলন নট কে দ্বারা কি বোঝাচ্ছে, এপসাইলন বোঝাচ্ছে। হ্যাঁ, আর এই এপসাইলনটা কি যে কোনো মাধ্যমের জন্য খাটে, শূন্য মাধ্যমে হলে এটা এপসাইলন নট বসাই দিব, আর কিছু না। হ্যাঁ, কারণ শূন্য মাধ্যমে কে এর মান 1, শূন্য মাধ্যমে কে এর মান কত 1, তখন এপসাইলন শূন্য মাধ্যমে যদি হইতো তখন এটার মান এপসাইলন নটই হইতো। কারণ কেন এপসাইলন নট হইতো, কারণ কেন শূন্য মাধ্যমে কে এর মান কত 1। তো আমরা একেবারে সব মাধ্যমের জন্য যেন একটা জেনারেল সূত্র লিখতে পারি সেজন্য আমরা লিখছি এপসাইলন নট কে, কারণ আমরা গত ক্লাসে শিখে আসছি এপসাইলন সমান এপসাইলন নট কে, এটা গত ক্লাসে আমরা শিখে আসছি। তাহলে কে লিখলাম 1/4 পাই এপসাইলন নট কে। আর এখানে কি হবে, এখানে কি হবে, আচ্ছা কিউ ডিভাইড বাই ডি স্কয়ার, শুধু কিউ হবে। কেন কেন কিউ ইন্টু ওয়ান, কিউ ইন্টু ওয়ান, ওয়ানটা লেখা না যে কথা না লেখা সেম কথা, কারণ তড়িৎ প্রবলতা একটা পয়েন্ট অবশ্যই 1 ধরে নিতে হবে, +1 ধরে নিতে হবে, এটা লেখা না কথা সেম কথা। তার মানে তড়িৎ প্রবলতা একটা সূত্র পেয়ে গেছি। হ্যাঁ, তার মানে এটা একটা সূত্র। আরেকটা সূত্র আমরা বের করতে পারি, আরেকটা সূত্র হচ্ছে যে আমরা যদি বের করতে পারি যে ইয়াতে কি বলে ঐকিক নিয়মে। ধর প্লাস কিউ একটা চার্জ আছে, কিউ চার্জটাকে এখানে আনা হয়েছে। হ্যাঁ, তা আমরা ধরে নিলাম প্লাস কিউ চার্জ মানে প্লাস কিউ করতে পারো, হ্যাঁ প্লাস কিউ কুলম লিখছি আমি। হ্যাঁ হ্যাঁ, চার্জ বল ফিল করবে, এই চার্জটা বল ফিল করবে কত, বল ফিল করবে এফ। হ্যাঁ, এফ কেন, কারণ হচ্ছে যে মানে আমি বলতেছি এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এই প্লাস কিউ চার্জটাকে আমি তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুতে আছে, এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আনার পর ও বড়াতে প্লাস কিউ দ্বারা এক বল অনুভব করতেছে। হ্যাঁ, আমরা কি জানি তড়িৎ প্রাবল্য সূত্র কি জানি, 1 কুলম্ব চার্জ কত বল অনুভব করে, সুতরাং প্লাস প্লাস 1 কুলম্ব চার্জ বল ফিল করবে কত এফ বাই কিউ না, এফ বাই কিউ না। তাহলে এটা হচ্ছে ঐকিক নিয়মের আরেকটা সূত্র, বুঝতে পারছি, ঐকিক নিয়মের আরেকটা সূত্র। তার মানে কি ই সমান আমরা আরেকটা সূত্র লিখতে পারি, ই সমান হচ্ছে যে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, কখন কোন সূত্র ইউজ করবো আমি সেটা বলে দিচ্ছি। ই সমান আরেকটা সূত্র লিখছে যে এফ বাই কিউ। আর তড়িৎ প্রাবল্যের একক কি হবে, তড়িৎ প্রাবল্যের একক কি হবে, এফ বাই কিউ, এফ এর একক হচ্ছে নিউটন, কিউর একক হচ্ছে কুলম্ব। তার মানে তড়িৎ প্রাবল্যের একক কি হবে, তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে যে নিউটন পার কুলম্ব। এটা একদম ইজি ব্যাপার। ওকে, এখন কথা হচ্ছে আমরা দুইটা সূত্র পাইছি তড়িৎ প্রাবল্যের, কয়টা সূত্র পাইছি, দুইটা সূত্র পাইছি। বক্স করে দিই, দুইটা সূত্র পাইছি, এখন হচ্ছে কোন সূত্র ইউজ করবো। আচ্ছা, একটা একটা কথা, ছোট হাতের কিউটা কি, ছোট হাতের কিউটা হচ্ছে যেটা তড়িৎ ক্ষেত্রে আনা হচ্ছে, ছোট হাতের কিউটা হচ্ছে কি যেটা তড়িৎ ক্ষেত্রে আনা হচ্ছে, আর বড় হাতের কিউটা হচ্ছে কি যেটার কারণে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তাই না। তার মানে আমাদেরকে ইয়া বড় হাতের কিউ যখন অঙ্ক করার সময় কোনটা ইউজ করবো, যদি আমাদেরকে প্রশ্নের মধ্যে যার দ্বারা ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, যার দ্বারা তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে ওইটার মান দেওয়া থাকে, তখন আমরা সূত্র ইউজ করবো এটা। কারণ আমরা কি জানি বড় হাতের কি হচ্ছে যার যার ক্ষেত্র তার, হ্যাঁ এই যে যার ক্ষেত্র। আর ছোট হাতের কিউটা হচ্ছে কি যাকে নিয়ে আসা হচ্ছে, ঠিক না, ছোট হাতের কিউটা কি যাকে নিয়ে আসা হচ্ছে, যাকে নিয়ে আসা হচ্ছে। আমাদেরকে যদি বলে বলে দেয় প্রশ্নের মধ্যে শর্টকাট কথা বলতে গেলে আমাদেরকে যদি বলে দেয় একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মানটাও দিয়ে দেয় যে যে চার্জটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে ওকে নিয়ে কোনো ডিটেলসে কিছু বলে দেয়নি। তো আমাদের বিষয় হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ চার্জ আনতে এত প্লাস কিউ চার্জ আছে, আর ওই চার্জটা এই বিন্দুতে আসার কারণে অমুক 10 নিউটন বল অনুভব করছে। তো তখন আমরা তড়িৎ প্রাবল্য কিভাবে কোন সূত্র ইউজ করবো, ই সমান এফ বাই কিউ সে বের হয়ে গেছে। হ্যাঁ, শুধু এটা মান দেওয়া থাকলে। আর যখন আমাদেরকে বলা থাকবে যে যার কারণে চার্জ সৃষ্টি হচ্ছে, ধরো বলা হচ্ছে যে
প্লাস 10 কুলম, এই যে ধর এই বরাতের কিউটার মান হচ্ছে প্লাস 10 কুলম, প্লাস 10 কুলম চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এত মিটার দূরত্ব, 2 মিটার দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্লাস 10 কুলম চার্জের জন্য 2 মিটার ব্যাসার্ধ ধরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তখন আমরা এটার সূত্র বসাই দিব। হ্যাঁ, কারণ আমাদেরকে মান দিয়ে দিছে যার ক্ষেত্র তার মানে যার জন্য ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে তার মানে দিয়ে দিচ্ছে আমাদেরকে। বুঝতে পারছি? ওকে। প্রচুর কম বলতেছে। আচ্ছা, আমরা এখন তাহলে তড়িৎ প্রাবল্য কি সেটা পড়ে ফেলছি। তড়িৎ প্রাবল্যের থিওরি মোটামুটি আমাদের আইডিয়া গেছে, দুইটা সূত্র পাইছি। এখন আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে কিছু ম্যাথ করবো, ম্যাথগুলো করলে আমাদের তড়িৎ প্রাবল্য জিনিসটা ফুল ক্লিয়ার হয়ে যাবে, তড়িৎ প্রাবল্য জিনিসটা। ওকে, আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন লিখে রাখছি যাতে সময় নষ্ট না হয়, তাই ভিডিওটা তখন পজ করে রাখছিলাম। আচ্ছা, কি প্রশ্ন লিখলাম, আমি মোটামুটি প্রাবল্য নিয়ে যতগুলো ম্যাথ করে দিবে এর বাইরে এই ম্যাথগুলো পারলে আশা করি কোনো ম্যাথ আটকাবার কথা না, কোনো ম্যাথই আটকাবার কথা না, আর এর বাইরে কোনো ম্যাথ আসার কথা না। এর বাইরে ম্যাথ আসবে বলতে এর থেকে কঠিন ম্যাথ আসবে না, আসলে সহজ ম্যাথগুলো আসবে, তো এর থেকে সহজ ম্যাথ আসলে তো পারার কথাই। হ্যাঁ, দেখ দুটি ক্ষুদ্র গোলক নাম দিছে কি পি আর কিউ। পিউতে পিতে হচ্ছে যথাক্রমে 9 কুলম আর কিউতে হচ্ছে যথাক্রমে 16 কুলম চার্জ প্রদান করা হলো যদি গোলকদের মধ্যকার দূরত্ব 0.28 মিটার হয়, 0.28 মিটার হয়। তাহলে কি বলতেছে, আমরা একটা চিত্র এঁকে ফেলি। প্রথমে ক নাম্বারটা সলভ করি, ক নাম্বারটা যদি আমরা সলভ করি হয়ে গেল। হ্যাঁ, ক। ওকে, তাহলে বলতেছে আমাদের কাছে দুইটা গোলক আছে, আমাদের কাছে কি আছে, দুইটা গোলক আছে। এই যে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে যে কিউ। সরি, কিউটা একটু বড় হবে কারণ পি হচ্ছে 9 কুলম আর কিউটা বড়, কিউটাকে একটু বড় আঁকি কারণ এটা চার্জ বেশি। কিউ, তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি কিউ, দুইটা গোলক। আর পি এর মধ্যে চার্জ আছে কত, পি এর মধ্যে চার্জ আছে বলতেছে প্লাস 9 কুলম, প্লাস মাইনাস কিছু যেহেতু দেওয়া নাই তার মানে আমরা প্লাস 9 কুলম ধরে নিব। আর এটা হচ্ছে 16 কুলম, হ্যাঁ 16 কুলম, তার মানে এটা কি প্লাস 9 কুলম আর এটা হবে কি প্লাস 16 কুলম। ওকে, 16 কুলম, খুব ভালো কথা। আর এদের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.28 মিটার, 0.28 মিটার। ওকে, তাহলে আমাদেরকে এখন ক নাম্বার প্রশ্ন কি বলছে এটা আমরা দেখি। আমাদেরকে ক নাম্বার প্রশ্ন বলতেছে যে তাদের সংযোজক রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, আমাদেরকে প্রাবল্যের মান বের করতে বলছে। প্রাবল্য কি একটা ভেক্টর রাশি না, কারণ অবশ্যই প্রাবল্যের একটা দিক থাকবে, কারণ যেদিকে আমি যদি চিত্রটা দেখাই, এই যে বড়াতের কিউটা হয় ওকে বিকর্ষণ করতে পারে, তো বিকর্ষণ করতে এটা একটা দিক আছে প্লাস 1 কে। হ্যাঁ, আর প্লাস 1 কে বড়াতের কিউটা যদি নেগেটিভ হয়ে থাকে প্লাস 1 কে ওর দিকে টান দিবে, তার মানে যেদিকে টানতেছে এটা একটা দিক আছে, তার মানে প্রাবল্য অবশ্যই দিক, মানও দিক, দিকও থাকবে মানও থাকবে, তার মানে কি প্রাবল্য একটা ভেক্টর রাশি। কিন্তু আমাদের ক নাম্বারে কি বলছে, তাদের সংযোজক রেখার কোন বিন্দুতে লব্ধির প্রাবল্যের মান শূন্য হবে। তার মানে আমাদের এখানে কোনো দিক বের করতে হবে না, আমাদের শুধু মানটা বের করলে হবে। এমন একটা মান যে যাদের সংযোজক রেখার কি যেখানে প্রাবল্যের মানটা শূন্য হবে, লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। এখন আমরা আগে সংযোজক রেখা বলতে কি বুঝি সেটা পড়ি, ওকে, সংযোজক রেখা কি, সংযোজক রেখা বলতে আমরা আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সংযোজক রেখা বলতে আমরা বুঝি এই বস্তু আর এই বস্তুর মধ্যে মাঝখানে যে রেখাটা আছে এটাই সংযোজক রেখা। কিন্তু আসলে সংযোজক রেখা শুধু মাঝখানে যে রেখাটা আছে এটা সংযোজক রেখা না, সংযোজক রেখা কিন্তু এটাও। সংযোজক রেখা কোনটা আমি যদি বলি, সংযোজক রেখা হচ্ছে যে এটাও, এদিকে একটা মানে মোট কথা যে অক্ষটা গেছে ওদের মাঝ বরাবর এটাই সংযোজক রেখা, এটাও সংযোজক রেখা, এগুলো সংযোজক রেখা। তো আমাদেরকে বলছে সংযোজক রেখার কোন বিন্দুতে, হ্যাঁ দুইটার লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। তা আমরা ধরে নিলাম লব্ধি প্রাবল্য বলতে কি, আমরা প্রাবল্য বলতে বুঝি প্লাস 1 ধনাত্মক আধান, মানে একক ধনাত্মক আধান যে বল অনুভব করে। ধরলাম কথার কথা ধরে নিলাম এই পয়েন্টে সংযোজক রেখার এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের লব্ধির মান শূন্য হইতে পারে ধরে নিলাম, তার মানে ধরে নিলাম এখানে প্লাস 1 কুলম চার্জ আছে। আর এখন তুমি আমাকে বলো এই পয়েন্টে কি কখনো লব্ধি প্রাবল্যের মান শূন্য হইতে পারে, দেখি তো একটু খেয়াল করে দেখি। এই কিউ যেটা আছে না, কিউ হচ্ছে প্লাস 16 কুলম প্লাস, তার মানে এটাও প্লাস, তার মানে প্লাসকে কি করবে বিকর্ষণ করবে, তার মানে কিউর জন্য আমরা ধরে নিলাম এই প্লাস 1 কুলমটা একটা বিকর্ষণ বল অনুভব করতেছে, ফলে দূরে দূরে সরে যাচ্ছে। আর এই বিকর্ষণ বলটার নাম দিছি ই কিউ। ওকে, আবার এটা দেখতো 9 কুলম না, প্লাস 9 কুলম না, প্লাস 9 কুলম প্লাস 1 কুলমকে কি করবে, দূরে ঠেলবে না, তার মানে
এদিকে তো ঠেলবে কারণ বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে। তো ধরে নিলাম এটা ই পি। ওকে, এখন তুমি আমাকে বলো লব্ধির মান কখন এটাতে শূন্য হওয়ার চান্স আছে? দুইটা তো এদিকে ঠেলতেছে, কারণ লব্ধির মান এখন কি হবে? আর ম্যাক্সিমাম হবে না, কারণ একই দিকে যাচ্ছে, দুইটাই একই দিকে ফোর্স কাজ করতেছে। তাহলে কি হবে? এটা হবে না পি প্লাস কিউ না বলে এটা আমরা বলতে পারি ইপি প্লাস ই কিউ হবে না? তো ইপি প্লাস প্লাস কখনো ইয়ে হবে? জিরো জিরো করতে পারবো এটাকে আমরা? কখনোই জিরো করতে পারবো না, কারণ ইপির একটা মান আছে, কিউর একটা মান আছে, তো দুটো যোগ করলে কখনো জিরো কেমন হয়? হ্যাঁ, তো ঠিক সেম ভাবে এখানেও যদি আমরা হিসেব করি সংযোজক রেখার এই পাশে যদি হিসাব করি, আবারও সেম রেজাল্টই পাবো। কারণ কেন? কিউ ওকে বিকর্ষণ করবে, সেটার জন্য ই কিউ পাবে, আর পিও ওকে কি বিকর্ষণ করবে, সেটার জন্য ইপি পাবে। ফলে দুইটা যোগ করলে কখনো জিরো আসবে না। তার মানে জিরো আসার একটা চান্স আছে। জিরো আসার কয়টা চান্স আছে? একটা চান্স আছে। ধরলাম এই মাঝ বরাবর কোন একটা পয়েন্টে +1 কুলম্বটা আছে। হ্যাঁ, তার মানে কি এখানে লব্ধির মান কি জিরো হবে না? এখানে লব্ধির মান জিরো হবে না সংযোজক রেখার এই পয়েন্টে। তার মানে এই পয়েন্টে মাঝখানে যেখানে রাখছে এটা দেখে হয় কিনা এই পয়েন্টে সংযোজক রেখা জিরো হইতে পারে কিনা। পিটা কি করতেছে? ওকে এদিকে ঠেলতেছে, বিকর্ষণ করবে। কিউটা কি করতেছে? ওকে এদিকে ঠেলতেছে, বিকর্ষণ করবে। ফলে দুইটা বিপরীত দিকে, তার মানে দুইটা ফ্যাক্টর কাজ করতেছে কোন দিকে? দুইটা বল ভেক্টর কাজ করতেছে 180 ডিগ্রি কোণে মাঝখানে। আর আমরা গত ক্লাসে শিখে আসছি 180 ডিগ্রি কোণে কাজ করলে তখন লব্ধির মান আমরা বলতে পারি আর মিনিমাম হয়। আর মিনিমামটা হবে কি? এই ক্ষেত্রে এখন এটা ধর ইপি, আর এটা কি ইকিউ। কিউটা এদিকে এদিকে ফোর্স দিচ্ছে, আর ইপিটা এদিকে ফোর্স দিচ্ছে 1 কুলম্ব চার্জকে। হ্যাঁ, তখন কি হবে? তখন হবে যে মানে ইপি পার্থক্য ইকিউ, এটার মান জিরো আসতে পারে, আর এটার মান কখন জিরো আসবে? একমাত্র ওয়ান এন্ড অনলি ওয়েতে, একটাই কন্ডিশনে, যখন এটার মান তখন জিরো আসবে, তখন শূন্য হবে, মানে লব্ধির মান তখন শূন্য হবে। হ্যাঁ, শূন্য হবে যখন অবভিয়াসলি ইপি আর ইকিউ সমান হবে, কারণ 1 থেকে 1 বিয়োগ দিলে শূন্য হয়, 2 থেকে 2 বিয়োগ দিলে শূন্য হয়, একই মানুষ থেকে একই মান বিয়োগ দিলে শূন্য হয়। তার মানে শূন্য আসার একটা পসিবল ওয়ে আছে ইপি আর ইকিউ শূন্য, মানে ইয়ে হইলে কি বলে একই মান হলে। হ্যাঁ, কিন্তু একটা মাত্র ওয়েতে, সেটা অবশ্যই পি আর কিউর মধ্যবর্তী কোনো একটা সংযোজক সরলরেখার বরাবর হইতে হবে পয়েন্টটা। হ্যাঁ, তবেই জিরোটা আসবে, কারণ এই পয়েন্টে কখনো জিরো আসবে না, এই পয়েন্টে জিরো আসবে না। কারণ একের সাথে এক যোগ করলে 2 হয়, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। মানে ওদের তো একটা মান আছে, মান যোগ করে কখনো শূন্য করতে পারবা না, মান বিয়োগ করে শূন্য করতে পারবা, মান বিয়োগটা একমাত্র এদের মধ্যবর্তী জায়গাটাতেই হবে। হ্যাঁ, তাহলে কি হবে? সংযোজক রেখা, তার মানে এদের মধ্যবর্তী জায়গা, তার মানে আমরা এখন আমাদের কি হিসাব করতে বলছে যে এই পয়েন্টটা অবস্থান কোথায়। তো আমরা এই পয়েন্টে এটার সাপেক্ষে অবস্থান নির্ণয় করতে পারি বা এটার সাপেক্ষে অবস্থান নির্ণয় করতে পারি। তো আমাদের যেটা সাপেক্ষে অবস্থান নির্ণয় করবো আমাদের ইচ্ছে মতো। তো আমরা ধরে নিলাম আমি আমার ইচ্ছা হচ্ছে যে আমি পি এর সাপেক্ষে নির্ণয় করবো। তো পি এর সাপেক্ষে নির্ণয় করলে আমরা ধরে নিলাম এই পয়েন্টে পি থেকে x মিটার দূরত্ব অবস্থিত। এই পয়েন্টে পি থেকে কত মিটার দূরত্ব অবস্থিত? পি থেকে x মিটার দূরত্বে অবস্থিত, x মিটার দূরত্বে অবস্থিত। বুঝতে পারছি? এখন x মিটারটা কত সেটাই বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমরা তো অলরেডি একটা কি পেয়ে গেছি, ইকুয়েশন পেয়ে গেছি, ইপি আর ইকিউ এর একটা ইকুয়েশন পেয়ে গেছি, এই দুইটা সমান হবে। এখান থেকে x এর মানটা বের করতে হবে, একদম ইজি ব্যাপার ভাইয়া। হ্যাঁ, একদম ইজি ব্যাপার। ওকে, কোথায় গেল? হ্যাঁ, ওদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 0.28 মিটার। ওকে, তার মানে এই পয়েন্টটা, এই এক্স পয়েন্টটা সরি এই পয়েন্টটা যদি পি থেকে x মিটার দূরত্বে থাকে, তাহলে এই পয়েন্টটা কিউ থেকে কত মিটার দূরত্ব থাকবে? তার মানে 0.28 মাইনাস এক্স, 0.28 মাইনাস এক্স। পি থেকে কিউ দূরত্ব হচ্ছে 0.28। এখন পি থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে x মিটার, তার মানে কিউ থেকে এই পয়েন্টের দূরত্ব হবে 0.28 থেকে x মিটারটা বাদ দিলে এতটুকু অংশ পেয়ে যাবো, কিউ থেকে ওই পয়েন্টের দূরত্ব পেয়ে যাবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন ম্যাথটা শুরু করি। প্রথম করতেছি ইপি বের করতে হবে না? ইপি সূত্র কি জানি আমরা? যদি এখন সাদা কালি নিয়ে ফেলি এখন, হ্যাঁ, ইপি ইপি সমান কি হবে? ইপি বলতে হচ্ছে যে +1 কুলম্ব চার্জটা, মানে এই যে এখানে যে +1 কুলম্ব চার্জটা আছে, +1 কুলম্ব চার্জটা আছে, +1 কুলম্ব চার্জটা পি বিন্দু দ্বারা কি বল অনুভব করতেছে, তড়িৎ প্রাবল্যটা কত, তাই না? তাহলে কি হবে? আমরা বলতে পারি কে ইন্টু, সূত্র অনুযায়ী কে এটা বসাতে হবে, কে এর মান তো আমরা জানি না, কিছু বলে দেয় না, তো কে ধরে নিলাম আমরা, এটা নিয়ে এত হিসাব করে লাভ নেই। কে ইন্টু 9, তড়িৎ প্রাবল্য সূত্র কি জানি? অনলি কিউর মানটা বসবে। হ্যাঁ, কারণ 9 ইন্টু ওয়ান, হ্যাঁ,
9 9 হচ্ছে পি এর মানে এটা চার্জের মান, আর এটা হচ্ছে কি 1। তো 9 ইনটু 1 কারণ Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার। তো Q1 হচ্ছে 9, তো Q2 হচ্ছে 1, তো 1টা কি লিখতে হবে? 1টা লিখতে হবে না, শুধু 9 লিখলাম। আর ডি স্কয়ার কত হবে? ডি স্কয়ার হচ্ছে x স্কয়ার, x স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা গেল কি, আর এটার দিক দিক কি হবে? এটার দিক হবে a2 a2। আচ্ছা, এখানে একটা এই বিন্দুটার নাম দিতে p, a2 p। ওকে ওকে, এখন হচ্ছে আমরা কি দিব? না, a2 p কেন হবে? a2 p কেন, এই কেন লিখতেছি? p তো আছে, p2 q হবে। হ্যাঁ, p2 q হবে, আর আমরা a পয়েন্টের নাম দিই a, দাঁড়া, a পয়েন্টের নাম দিব a। p2 a কেন হবে? সরি, p2 q কেন হবে? p2 a কেন হয় নাই? p2 a কেন হয় নাই? p2 q কেন হয়েছে? কারণ p যে ওকে ধাক্কা মেরে q এর দিকে নিয়ে যাচ্ছে, সেজন্য p2 q। ঠিক সেম ভাবে q q এর জন্য যেটা বের করবো সেটা হবে q2 p। এখন eq বের করো তুমি, eq কি হবে? k ইন্টু q এর মান কত? +16, আর 1 তো লিখতে হবে না। x এর মান কি হবে? 0.28 মাইনাস x, তাই না? 0.28 মাইনাস এক্স স্কয়ার দূরত্বের মান। ওকে, আর এটার দিক কি হবে? এটার দিক হবে q2p, q2p। তাহলে দুইটা মান পেয়ে গেছি। এখন এটা আর এটা সমান হবে, এখান থেকে x এর মানটা আমরা বের করে ফেলবো। x এর মানটা বের করে ফেলতে পারলে আমাদের ম্যাথ কি সলভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা x এর মানটা বের করে ফেলি। আমরা কি জানি? ep সমান eq। হ্যাঁ, তখনই শূন্য হওয়া পসিবল, লব্ধি মান শূন্য হওয়া পসিবল। তো এখান থেকে আমরা ইজিলি ep এর মান তো পেয়ে গেছি, k ইন্টু p, 9 ডিভাইড বাই এক্স স্কয়ার। আর ইq এর মান কত? k ইন্টু হচ্ছে যে 16 ডিভাইড বাই 0.28 মাইনাস এক্স স্কয়ার। সরি, এক্স স্কয়ার ঠিক হবে না? আচ্ছা, এটা ঠিক আছে। ওকে, তাহলে কে কে কাটাকাটি গেছে, কে কে কাটাকাটি চলে যাবে, কে কে কাটাকাটি চলে গেলে এখানে থাকবে 9 ডিভাইড বাই এক্স স্কয়ার, আর এখানে থাকবে 16 ডিভাইড বাই 0.28 মাইনাস এক্স স্কয়ার। ওকে, এখন আমার কথা হচ্ছে যে তুমি এখন ইন্টারে পড়ো, ইন্টারে পড়ার পর যদি এই ইকুয়েশন সলভ করে দেওয়া লাগে তাহলে তো কারণ করে উৎপ্রকাশ করা উচিত। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। এখান থেকে আমরা কি বের করে ফেলবো? এক্স এর মানটা বের করে ফেলবো। এখানে একটা আনসার আসবে, এটা হচ্ছে আনসার, এটা হোমওয়ার্ক। এক্স এর মানটা বের করে আমাকে দেখাবি। বুঝতে পারছি? তাহলে ক নাম্বার প্রশ্নটা বুঝে গেছি। তার মানে এক্স এর মান যেটা আসবে তখন আমরা বুঝতে পারবো পি থেকে এত মিটার দূরত্বে, এই এত মিটার দূরত্বে পি থেকে এই যে এত মিটার দূরত্বে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে বলতে কি, এটার জন্য +1 একটা বল অনুভব করতেছে, এটার জন্য +1 একটা বল অনুভব করতেছে, ওভারঅল মিলে শূন্য বল অনুভব করবে। বুঝতে পারছি? আর এটা কত মিটার দূরত্বে? x মিটার দূরত্বে, যেটা আমরা ম্যাথ করে বের করে ফেলতে পারবো। তো আমাদেরকে খ নাম্বার প্রশ্ন কি বলছে? আমাদেরকে খ নাম্বার প্রশ্ন বলতেছে তাদের সংযোজক রেখার কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে। এখন কিন্তু সেম না, এখন কিন্তু প্রশ্ন সেম না। আগের বলছে তাদের সংযোজক রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, প্রাবল্যের মান চাইছিল শুধু। এখন বলতেছে শুধু প্রাবল্য সমান হবে। শুধু প্রাবল্য বলতে কি বুঝায়? প্রাবল্য একটা ভেক্টর রাশি না? এখন বলতেছে যেখানে যে বিন্দুতে সংযোজক রেখার কোন একটা বিন্দুতে মানও সমান হবে, লব্ধির মানও সমান হবে, আবার দিকও সমান হবে। এখন দিকও সমান মিলাইতে হবে, তাহলে তো আবার সেই নিয়মে করা যাবে না। তাহলে আমরা এখন দেখি কখন জিনিসটা হবে। তাহলে খ নাম্বারে যাই আমরা। খ নাম্বারে যাই, আমি আগে মেকানিজমটা কপি করতে পারবো? কপি করতে তো পারবো না। আচ্ছা, আমি আবার আঁকি। ওকে, তাহলে আমি ধরে নিলাম পি বিন্দু, এটা পি ছোট আর কিউ কে বড় নি, কারণ পি এর কিউর মান পি থেকে বড়। হ্যাঁ, পি হচ্ছে কত? +9 কুলম্ব, +9 কুলম্ব। কি হচ্ছে কত? +16 কুলম্ব। এটা পি, এটা কিউ। আর সংযোজক রেখা বলতে আমরা কি বুঝছি? সংযোজক রেখা কি শুধু তাদের মধ্যবর্তী রেখাটা? অবশ্যই না, সংযোজক রেখা কিন্তু তাদের বাইরের রেখাটাও। হ্যাঁ, এই যে এটাই তাদের অক্ষটা আর কি, মেন কথা অক্ষটা, এটা সংযোজক রেখা। এখন আমাদেরকে বলছে যে মানে কোন পয়েন্টে লব্ধির দিকও সমান হবে, মানও সমান হবে। এখন কখন পসিবল? এখন আমার কথা হচ্ছে যে আমি যদি প্রাবল্যের মান, প্রাবল্যের লব্ধির প্রাবল্যের কথাই তো বলছে, কোন দিকে লব্ধির প্রাবল্যের মান আর দিক দুইটাই সমান হবে। আমি ধরে নিলাম মাঝ বরাবর কোন একটা পয়েন্টে প্রাবল্যের মান আর দিকের মান সমান হবে, ধরে নিলাম যেহেতু প্রাবল্যের কথা বলছে তার মানে +1 কুলম্ব ধরে নিতে হবে এই পয়েন্টে। এই পয়েন্টে আমি ধরে নিলাম। এখন তুমি আমাকে বলো প্লাস কিউ কি করবে? +16 না? +16 না? প্লাস মানে কি বিকর্ষণ করবে না? ওকে, ঠিক আগের মেকানিজমটা বিকর্ষণ করবে। ঠিক সেম ভাবে পিও তাকে বিকর্ষণ করে এদিকে নিয়ে যাবে, এদিকে ঠেলবে।
তাহলে দুইটা বিপরীত দিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, একটা ডানে একটা বামে। হ্যাঁ, তো এটার দিক কি কখন সমান হয়েছে? দিক সমান হয়েছে? একটা ডানে একটা বামে যাচ্ছে, এটা দিক কি সমান হয়েছে? অবশ্যই না। তাহলে এটা ক্রস, তার মানে এই পয়েন্টের সংযোগ রেখার মধ্যবর্তী কোনো পয়েন্টে হবেই না, কোনো চান্সই নেই। কি আর কিউর মাঝখানের কোন মাঝখানে যে সংযোগ রেখা আছে এখানে কোনো পয়েন্টই নেই যে এখানে লব্ধির দিকটা সমান হবে। তার মানে একটু অংশ আগে ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন কোথায় যাবো? এখন যাবো আমরা ধরে নিলাম এদিকে, এদিকে কোনো একটা পয়েন্টে, ধর এদিকে একটা কোনো পয়েন্টে, এই পয়েন্টে আমরা ধরে নিলাম এদিকে +1টা আছে, +1 কুলম্বটা। এখন কিউটা +16 অনেক বড় না? +16 অনেক বড় না +9 এর তুলনায়? তো +16 +1টা আছে +16 এর খুব কাছাকাছি, তাহলে এটা অনেক বল অনুভব করবে না? অনেক বল, একটা লম্বা বল অনুভব করবে এদিকে, বিকর্ষণ বল অনুভব করবে। তো এটাকে আমরা ইকিউ ধরলাম। আর পি এর জন্য একটা ছোট বল অনুভব করবে, কারণ পি তো এমনও ছোট 9 কুলম, এমনও ছোট মান, ছোট 9 কুলম, তার মধ্যে পি থেকে আবার 1 এর দূরত্ব অনেক বেশি, পি থেকে 1 এর দূরত্ব অনেক বেশি, তাহলে একটা ছোট বল অনুভব করবে। তার মানে কি হবে? এই যে কি বলে, একটু বল অনুভব করলে, এটা হচ্ছে ইপি। এখন তো লব্ধির দিক সমান হয়ে গেছে, লব্ধির দিক তো সমান হয়ে গেছে, বুঝলাম লব্ধির দিক সমান হয়ে গেছে, কিন্তু মান কি কখন সমান হবে? এই পয়েন্টে। ইকিউ কত বড় বিশাল, ইপি অনেক ছোট একটা মান হবে না? হ্যাঁ, ইকিউ তুলনায়, তাহলে এটার লব্ধির মান কি কখনো সমান হবে? তার মানে লব্ধির মান কখনো সমান হবে, প্রাবল্যের মান কখনো সমান হবে না। মানে ইকিউ আর ইপির মান কখনো সমান হবে না। দিক সমান হয়েছে ঠিক আছে, কিন্তু মান সমান হওয়ার কোনো চান্স নাই। কিন্তু এবার এই পয়েন্টে দেখি তো, এই পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে +1 কুলম চার্জ আছে, পি এর জন্য একটা বল অনুভব করতেছে, পি এর মান ছোট, পি এর মান ছোট কারণ মাত্র +9, মাত্র কত? +9, কিন্তু এবার পি এর খুব কাছাকাছি আছে, পি এর খুব কাছাকাছি থাকার কারণে +1টা এটা খুব অনেক বল অনুভব করবে না, কাছাকাছি যেহেতু আছে ইপি বল অনুভব করলো। আর কিউর জন্য সেম একটা বল অনুভব করার চান্স আছে, ইপি, ইপি পরিমাণ, ইপির মান সমান একটা কিউর মানও, কিউর মান সমান হইতে পারে, ইকিউটা ইপির মান মানের সমান হইতে পারে। কারণ কেন? কিউর মান তো অলরেডি বড় +16, হ্যাঁ তাদের দূরত্ব বেশি, কিউ থেকে এখানে +1 কিলোমিটার দূরত্বটা বেশি যাচ্ছে, কিন্তু কিউর মান তো আবার অনেক বড় না? +16 না? তো ওভারঅল একটা ব্যালেন্স হয়ে যেতে পারে, দূরত্ব আর মানের কারণে একটা ব্যালেন্স হয়ে ইপি এর সমান বল ইকিউ দিতে পারে, একটা সম্ভাবনা আছে। কিন্তু এটা তো, এই সম্ভাবনা এখানে কোনোভাবেই নেই, কারণ পি কখনো ব্যালেন্স করে ইকিউর সমান মান দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু ইকিউ মানে কিউটা ব্যালেন্স করে, কারণ ওর মান যে বড়, ব্যালেন্স করে কোনো না কোনোভাবে ইপি এর সমান বল অনুভব দিতে পারে +1কে। তার মানে একমাত্র পসিবল ওয়ে আছে এদিকে, এদিকে ওয়ে আছে। হ্যাঁ, সংযোজক রেখার এই পাশে। তো আমরা একটা নোট করে ফেলি, একটা সুন্দর নোট করে ফেলি, শর্টকাট নোট, আমাদের এত পরীক্ষার হলে ভাবতে হবে না। নোটটা কি? আমরা বলতে পারি যে মান ছোট তার থেকে কাছে প্রাবল্যের দিকও সমান হবে, যে মান ছোট। হ্যাঁ, আমরা একটা নোট করে ফেলি, যার মান ছোট, যার মান ছোট তার থেকে কাছে, তার থেকে কাছে প্রাবল্য বানাতে বলেছি, প্রাবল্যের, উফ, তার থেকে কাছে প্রাবল্যের মানও দিক সমান হতে পারবে, মানও দিক সমান হতে পারবে। তার মানে কন্ডিশন একটাই। আর কেমনে কন্ডিশন এটা খাটাইছি সেটা আমি বুঝিয়ে দিলাম, এখন সমান হতে পারবে। অর্থাৎ আমাদের পরীক্ষার হলে এত ভাবতে হবে না যে এই পাশে হবে নাকি এই পাশে হবে, এটা এত ভাবতে হবে না। আমরা যার মান ছোট কোনটা? +16 আর +9 এর মধ্যে কার মান ছোট? +9 এর মান ছোট। তো ওর কাছে যেটা হবে, ওর কাছে যেটা এখানে একমাত্র ইকিউ আর ইপি সমান হতে পারবে। হ্যাঁ, বড়টার মান যেখানে, ওর ওর কাছে কোনো +1 থাকলে এটা কখনো ইকিউ আর ইপির মান সমান হবে না। বুঝতে পারছি? তার মানে আমরা পরীক্ষার হলে চোখ বন্ধ করে বুঝাই দিব, মানে বলে দিব যার মান ছোট ওখানেই আঁকবো চিত্রটা। হ্যাঁ, মানে পয়েন্টটা ওখানে ধরবো। তো আমি এটা বক্স করে দিলাম নোট করে। তো আমরা এখন ম্যাপটা করে ফেলি। তাহলে আমরা তো এটা তো বুঝতে পারছি সংযোগ রেখার কোন পাশে মানে মান আর দিক দুটাই সমান হবে। হ্যাঁ, তাহলে ম্যাপটা এখন করতে গেলে কিভাবে ম্যাপটা করব? তাহলে দেখি আমরা এখন কি আছে এখানে, এই যে ইপি। হ্যাঁ, ইপি সমান আমরা কি ধরবো? ইপি সমান আমরা ধরবো কে, কে আর আগের মতনই কে ইন্টু 9 ডিভাইড বাই 1, 9 × 1 তো দিতে হবে না, কারণ Q1 Q2, কিউ টুর মান তো 1, এটা দিতে দেওয়া লাগবে না। হ্যাঁ,
আর আমরা ধরে নিলাম যে এই প্লাস ওয়ানটা এই পি বিন্দু থেকে এক্স মিটার দূরত্ব অবস্থিত। কত মিটার? এক্স মিটার দূরত্ব অবস্থিত। তাহলে এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার হবে। আচ্ছা, পি আর কিউর মধ্যবর্তী দূরত্ব কত? এটা বলে দিছিল না, প্রশ্নের মধ্যে বলে দিছিল না। পি আর কিউর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে 0.28 মিটার। হ্যাঁ, তার মানে কিউ থেকে এ প্লাস ওয়ান কুলম, এটার পয়েন্টটা ধরলাম আমি আর, এই আর পয়েন্টটা কিউ থেকে আর এর পয়েন্টের দূরত্ব হচ্ছে যে 0.28 প্লাস এক্স, স্বাভাবিক। তাহলে ইপি সমান একটা সূত্র পাইলাম। আবার আমরা কি লিখতে পারি, ইকিউর জন্য একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে যে কে ইন্টু, আবার সেম কথা, কে ইন্টু 60 ডিভাইড বাই কি হবে 0.28 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে ইপির মান পেয়েছি, ইকিউর মানও পেয়েছি। এখন আমাদের কথা হচ্ছে যে সত্য কন্ডিশন কি? আচ্ছা, এর দিকটা অলরেডি এক হয়ে গেছে, ইকিউ এদিকে ইপিউ এদিকে, দিক এক হয়ে গেছে। তার মানে এখন এই জায়গায় মানটা সমান হইতে হবে, মানটা সমান হইতে হবে। তো ইজি ব্যাপার, আগের এবার সেম ম্যাথ, এবার সেম ম্যাথ। হ্যাঁ, ইপি সমান ইকিউ কখন হবে? হ্যাঁ, তো এটা আমরা সূত্রটা বসাই দিব যে কে ইন্টু 9 ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর এখানে কি হবে কে ইন্টু 16 ডিভাইড বাই 0.28 প্লাস এক্স হোল স্কোয়ার। হ্যাঁ, তো ওভারঅল এখান থেকে আমরা কি হিসেবে মান বের করবো? এক্স এর মান বের করবো। এক্স এর মান একটা মান আসবে, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, তার মানে ওই মিটার দূরত্বে, মানে এই যে পি থেকে এই যে মিটার দূরত্বে দিকও সমান হবে, মানটাও সমান হবে। তাহলে পারা যাবে নাকি? পারা যাবে আশা করি। ওকে, তাহলে এখন আমাদেরকে আরেকটা প্রশ্ন কি বলছে? আরেকটা প্রশ্ন হচ্ছে তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে? মান, তার মানে দিক চাই নেই, তো মান সমান হবে। তো মান আমরা ক নাম্বারে যেভাবে করছি ম্যাথটা এভাবে করতে পারি, খ নাম্বারে যেভাবে করছি ম্যাথটা ওভাবে করতে পারি। কারণ খ তো মান আর দিক দুটাই মিলে গেছে, আর ক তে শুধু মানটা মিলছিল, তাই না? তো তুই যে নিয়মে করবি কর, মানটা সমান হলে হয়েছে। ক আর খ, ক আর খ পারলে গ ইজিলি পারবি। হ্যাঁ, তার মানে গ কি? গ হচ্ছে অ্যাকচুয়ালি ক আর খই, ক আর খই হচ্ছে গ। এটা হচ্ছে যে কোনো এক নিয়মে করলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন কোথায় যাব? এখন আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করে ফেলি। আরেকটা অঙ্ক করে ফেলি, সেটা হচ্ছে চিত্র, চিত্র অনুযায়ী। আচ্ছা, প্রশ্নটা আমি লিখি, চিত্রানুযায়ী। আচ্ছা, আমরা এখানে প্রশ্নটা লিখে ফেলছি। প্রশ্নটা হচ্ছে লিখে ফেলছি, চিত্র অনুযায়ী দুটি আধান 50 সেমি দূরত্ব অবস্থিত, কোথায় তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে? হ্যাঁ, তাহলে এটা কি হোমওয়ার্ক দেওয়া যায় না? এটা ডিউতে আসছিল 4-5 সালে, এটা কি হোমওয়ার্ক দেওয়া যায় না? অবশ্যই হোমওয়ার্ক দেওয়া যায়। তো সংযোজক রেখা এই পাশে হইতে পারে। আমি যদি বলি, আমি হালকা করে বলে দিই, তারপর অঙ্কটা তোরা করবি। হ্যাঁ, সংযোজক রেখা এই পাশে হইতে পারে, আবার সংযোজক রেখা এই পাশে হইতে পারে। তো আমরা কি শিখছিলাম? যেটা ছোট, যেটার মান ছোট, সেটা থেকে কাছাকাছি ধরতে হবে, সেটা থেকে কাছাকাছি একটা পয়েন্ট ধরতে হবে, ওই পয়েন্টের দিক আর মান উভয় সমান পাবো। হ্যাঁ, আমাদের মান সমান বলছে, তো মান সমান বললে আমরা এই যে এই পয়েন্টে ধরে নিলাম, কারণ ছোট মান কোনটা? টু ছোট না কি 5 থেকে? এখন তুই বলতে পারো এটা তো -5, এটা তো 2, তাহলে -5 থেকে তো 2 বড়। কিন্তু আমি কি বলছি, চার জায়গাতে মাইনাস আর প্লাস হিসাব করা হয় না, মাইনাস আর প্লাস হিসাব করা হয় শুধু এটা আকর্ষণ না বিকর্ষণ করতেছে, এটা হিসাব করার জন্য। হ্যাঁ, তো এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 2, তার মানে 2টা ছোট। তার মানে 2, যার যার মান ছোট তার কাছাকাছি কোনো একটা পয়েন্ট নিতে হবে, ওই পয়েন্টে আমরা প্রাবল্যের মান আর দিক দুইটাই সমান পাবো। হ্যাঁ, তো আমাদেরকে শুধু মান চাইছে। তো আমরা অঙ্কটা যদি এভাবে করি তাহলে হয়ে যাচ্ছে, এই পয়েন্টে আমরা +1 কুলম্ব ধরে নিতে হবে। হ্যাঁ, যেহেতু প্রাবল্য, এভাবে করলে হয়ে যাচ্ছে। আবার সংযোগ রেখার মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর কোন একটা রেখাতে আমরা মান শূন্য অবশ্যই পাবো হিসাব করে, ওই ক নাম্বার প্রশ্নটা যেভাবে সলভ করছিলাম ওভাবে। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনটা সহজ? এটা সহজ। এই নিয়মে করলে একেবারে দুইটা অঙ্ক শিখা হয়ে যাচ্ছে, এই নিয়মে করলে। হ্যাঁ, আর এই নিয়মে করলে কি হয়ে যাচ্ছে, এই নিয়মে করলে হচ্ছে যে কি, মানে একটু জটিল হয়ে যাচ্ছে, মানে একটা অঙ্ক পারবো কিন্তু আরেকটা অঙ্ক সলভ করতে পারবো, যখন দিক চাবে তখন সলভ করতে পারবো না। তো আমরা যেখানে যখন দিক চাবে তখন সলভ করে ফেলবো। বুঝতে পারছি? মানে দিক চাইলেও যেন সলভ করতে পারি, মান চাইলেও যেন সলভ করতে পারি, তাহলে আমরা এই নিয়মটাই ফলো করবো। বুঝতে পারছি? কিন্তু আগের ক্ষেত্রে দেখ, আমি একটা নোট শিখছি, যার মান ছোট তার থেকে কাছে প্রাবল্যের মান ও দিক সমান হতে পারবে। হ্যাঁ, তো আগের ক্ষেত্রে দুইটা পজিটিভ চার্জ ছিল, এখন দুইটা নেগেটিভ। তো এটা ডাজন্ট ম্যাটার যে পজিটিভ নেগেটিভ কোনো একটা ব্যাপার না, যে যার মান ছোট তার থেকে কাছে নিব। হ্যাঁ, যার থেকে কাছে নিব। বুঝতে পারছি? আবার মান ছোট মাইনাস প্লাস এখানে হিসাব করা হবে না। হ্যাঁ, তো আমি এই আরেকটা জিনিস নোট করে দিই, মাইনাস
প্লাস সাইন ছোট বড় ক্ষেত্রে হিসাব হয় না, ছোট বড় ক্ষেত্রে ছোট বড় ক্ষেত্রে হিসাব হয় না, ক্ষেত্রে হিসাব হয় না। এটা শুধু আকর্ষণ আর বিকর্ষণ বল বোঝায়। এটা শুধু দুটি বল আকর্ষণ, দুটি আধান একে অপরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে সেটা বোঝায়। এটা শুধু দুটি আধান একে অপরকে আকর্ষণ করবে কিনা সেটা বোঝায়। একে অপরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে সেটা বোঝায়। সেটি বুঝাই। যেমন এই ক্ষেত্রে +2 is less than -5, বুঝতে পারছি? ওকে, তাহলে অঙ্কটা কি নিজেরা করবি দেখি হোমওয়ার্ক। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করে ফেলি, প্রশ্নটা আমি লিখে ফেলি দ্বারা। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেলছি। কি বলছে? 500 নিউটন পার কুলম্ব প্রাবল্যের, মানে প্রাবল্যের মান দিয়েছে কোন ক্ষেত্রে স্থাপিত একটি প্রোটনের ত্বরণ কত হবে, মানে এরকম একটা প্রাবল্যের মধ্যে একটা স্থাপিত প্রোটনের ত্বরণ কত হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওই ত্বরণের মান অভিকর্ষ ত্বরণের চেয়ে কত গুণ বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, এটা আমরা সলিউশন করি। এখন প্রথমটা সলিউশন করে আমরা কি জানি, আমরা জানি যে যেহেতু প্রাবল্যের মান দিয়ে দিছে, তাহলে আমরা লিখতে পারি E সমান F/Q। কেন এই সূত্রটা কেন নিছি ভাইয়া? কারণ এই সূত্রটা এই কারণে নিছি কারণ আমরা ত্বরণ পাবো শুধুমাত্র এফ থেকে ত্বরণ পাবো, কারণ এফ সমান আমরা কি জানি এম এ। তাহলে এই সূত্র এটা বসাইতে হবে। তাহলে আমরা এখন ই এর মান তো আমরা দিয়ে দিছে 500, ই এর মান কত দিছে 500, এফ এর মান কত, এফ এর মান কি দিছে, এফ এর মান দেয় নাই, তাহলে একটা বের করব। আর কিউর মান এখানে প্রোটন স্থাপিত বলছে, প্রোটনের চার্জের মান যদি না জানো তাহলে তো তোমাকে কানে ধরে উদ্বোস করা উচিত, ঠিক কিনা? প্রোটনের চার্জের মান কত? প্রোটনের চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻90 কুলম্ব, 1.6 × 10⁻90 কুলম্ব। তো এখান থেকে আমরা কি বের করে ফেলবো, এখান থেকে আমরা এফ এর মান বের করে ফেলবো। এখান থেকে এফ এর মান আসবে কত, এফ এর মান একটা মান আসবে, হ্যাঁ, এখান থেকে একটা এফ এর কি মান আসবে, হ্যাঁ, নিউটন আসবে। তো এখান থেকে এফ এর মান যখন আসবে তখন আমরা কি করব, তখন আমরা তো এফ থেকে ত্বরণের মানটা বের করবো, কারণ আমরা কি জানি যেহেতু এটা প্রোটন যে বল অনুভব করতেছে সেটা, তাহলে এটাকে আমরা এফপি দিলাম, এফপি দ্বারা বোঝাচ্ছি পি মানে প্রোটন, হ্যাঁ, তাহলে এম এ হবে না, এম এটা কার এম এ হবে, প্রোটনের এম হবে, হ্যাঁ, আর এ হবে। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করে ফেলতে পারি। এর মানটা কি হবে, তাহলে এফপি বলতে বোঝাচ্ছে প্রোটনের যে বলটা অনুভব করতেছে, আর এমপি দ্বারা বোঝাচ্ছি প্রোটনের ভরটা। আমরা এফপি এর মান তো বের করে ফেলছি এখানে, এই যে এখানে বের করে ফেলছি। আর এমপি এর মান কি বের করতে পারবো না, এমপি মানে কি প্রোটনের ভর, কি আমরা জানি না, ইজিলি জানি না আমরা, হ্যাঁ, সত্যি করে বুকে হাত রেখে বল। এখানে এফপি যেটা মান পাইছি এটা বসাবো। আর প্রোটনের ভরের মান কত, প্রোটনের ভরের মান হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, কিন্তু এখানে গ্রাম তো বসাইতে পারবো না, কেজিটা বসাইতে হবে, কারণ আমরা অঙ্ক করার সময় এসআই একক বসাই 27 কেজি। কেজি বসার পর এখানে একটা এর মান পাবো, এর মান হচ্ছে কত, এর মান আমি যদি আনসারটা লিখে দিই, এর মান হচ্ছে 4.79 ইন্টু 10⁻10 ইন্টু 10⁻10 ms/2। এটা হচ্ছে এর মান। তার মানে আমরা ত্বরণে বের করে ফেলছি, প্রোটনের ত্বরণ কত হবে সেটা বের করে ফেলছি। আমাদের সেকেন্ড প্রশ্ন বলছে যে এই ত্বরণের মানটা অভিকর্ষ ত্বরণের মানের চেয়ে কত গুণ বড় হবে। তো এটা তো আরো ইজি অঙ্ক। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝি, 9.8, অভিকর্ষ ত্বরণের মান কত 9.8 না। আমরা যদি পরের ধাপে যাই তখন আমরা লিখবো a/g সমান কত, a/g, হ্যাঁ, এটা সমান কত, তো 4 আমরা এখানে পেয়েছি 4.79 ইন্টু 10⁻10, আর এখানে জি এর মান হচ্ছে 9.7, কি বলে 9.81। তো এটার মান আসবে কত, এটার মান আসবে, এটার মান একটা অদ্ভুত মান আসবে, এটার মান একটা অদ্ভুত মান আসবে। এটার মান হচ্ছে যে 488818888 এরকম গুণ, অনেক কত কত একটা বড় মান আসছে, দেখছস না, এত গুণ হবে, বুঝতে পারছিস? আশা করি অঙ্কটা বুঝছস। মান অনেক বড় আসছে, মান বড় আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটাই আনসার। তারপর এখন আমরা কই যাব, এখন আমরা যাব নেক্সট একটা ম্যাথে। নেক্সট ম্যাথটা বোঝার আগে আমাদেরকে আরেকটা ম্যাথ, একটা ভেক্টর বুঝতে হবে। ভেক্টরের গুরুত্ব অপরিসীম।
আশা করি বুঝতেছস। ধর এখানে একটা ফুটবল আছে, কোন জায়গায় আমি যদি একটা শেপ নিই, এই যে এখানে ধর একটা ফুটবল আছে, এই ফুটবলটা আমি কালারফুল নিই, কালারফুল নিলে তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটা ফুটবল নিলাম এখানে। আচ্ছা, তাহলে এটা ধর একটা ফুটবল। ফুটবল এখন কি হয়েছে, ধর এদিকে মেসি লাথি মারছে 5 নিউটন বলে। কত কত নিউটন বলে? 5 নিউটন বলে। ধর আমি মানটা লিখে দিই, দাঁড়া। মেসি লাথি মারছে এদিকে 5 নিউটন বলে। আবার রোনালদো লাথি মারছে এদিকে 10 নিউটন বলে। 10 নিউটন বলে, সেজন্য লাইনটা একটু বড় করে রাখছি। ঠিক আছে, 10 নিউটন বলে। কিন্তু এদিকে শেষ না। এখন ধর আবার এদিকে নেইমার লাথি মারছে 10 নিউটন বলে। নেইমার লাথি মারছে 10 নিউটন বলে। 10 নিউটন বলে। আর এদিকে ধর এমবাপ্পে লাথি মারছে আবার 5 নিউটন বলে। এইসা খেলা হচ্ছে যে একটা বাজে। এমবাপ্পে লাথি মারছে 5 নিউটন বলে। ওকে, এখন আমার কথা হচ্ছে বলটা কোন দিকে যাবে। এতদিন তো দুইটা ভেক্টর নিয়ে আলোচনা করছি, তখন তো ইজি লাগছে। এখন দেখি বলতো বলটা কোন দিকে যাবে, আলটিমেটলি কোন দিকে যাবে। এরকম হিসাব কখন কিভাবে করব? এরকম হিসাব করার ক্ষেত্রে আমরা দুইটা দুইটা করে হিসাব করবো। কয়টা কয়টা করে হিসাব করবো? দুইটা দুইটা করে হিসাব করবো। আর যে দুইটা হিসাব হিসাব করে ফেলবো, ওই দুইটা হিসাব করে ফেলার পর ওই দুইটা বাদ করে দিব। মানে ওই দুইটা আর হিসাব করবো না পরবর্তীতে। ধর আমি এখানে মেসি আর রোনালদোটা হিসাব করতেছি, তোর নামও লিখে দিচ্ছি, দা এখানে হচ্ছে যে, সরি এটা তো রোনালদো ছিল, রোনালদো। আর এটা ধর কি, মেসি। আর এটা কি ছিল? এটা ছিল নেইমার। আর এটাকে এমবাপ্পে। এমবাপ্পে। ওকে, তাহলে এখন দেখ, প্রথমে আমরা মেসি আর রোনালদোটা হিসাব করি। হুম, তাহলে 5 নিউটন বলে মেসি লাথি মারছে এদিকে, আর রোনালদো লাথি মারছে এদিকে 10 নিউটন বলে। তাহলে অবভিয়াসলি বলটা এদিকে যাবে, কারণ রোনালদো একটু জোরে লাথি মারছে, তাহলে বলটা যাবে এদিকে। হ্যাঁ, তাহলে আমি ধরে নিলাম লব্ধি এদিকে গেল। মেসি আর রোনালদোর জন্য লব্ধি গেছে এদিকে, মেসি আর রোনালদোর জন্য লব্ধি পাবে এদিকে। এদিকে একটা লব্ধি গেছে। কালারটা দেখা যাচ্ছে না, আমি যদি অন্য কালার দিই, সবুজ নেই। হ্যাঁ, তাহলে এদিকে গেছে মেসি আর রোনালদোর জন্য। নেইমার আর এমবাপ্পের জন্য বলটা যাবে এদিকে, কারণ নেইমার জোরে লাথি মারছে, বলটা যাবে এদিকে। এমবাপ্পে মারছে 5 নিউটন বলে, আর নেইমার মারছে 10 নিউটন বলে। দুইটা দুইটা হিসাব করছি, তার মানে দুইটা লব্ধি পাইছি। হ্যাঁ, তার মানে কি লব্ধি পাইছি কয়টা? দুইটা। তার মানে বলটা যাবে কোথায়? এখন আলটিমেটলি বলটা যাবে কোথায়? একটা লব্ধি পাইছি এদিকে, আর একটা লব্ধি পাইছি এদিকে। তাহলে বলটা যাবে কর্ণ বরাবর, সামুদ্রিকে কর্ণ বরাবর। তার মানে বলটা যাবে অবভিয়াসলি এদিকে কোন একটা জায়গা বরাবর, এদিকে একটা কোনো একটা জায়গা বরাবর বলটা যাবে। আমি যদি এটা অন্য কালার দিয়ে দিই লব্ধিটা, তাহলে বলটা যাবে এদিকে, আলটিমেটলি যাবে এদিকে কোনো একটা জায়গা বরাবর। বুঝতে পারছি? এটা হচ্ছে কি লব্ধি। হ্যাঁ, তাহলে এটা কেন বুঝালাম আমি? কারণ এটা এই কারণে বুঝালাম। এবার আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা করার জন্য আমাদের এই জিনিসটা বোঝা লাগবে। হ্যাঁ, তাহলে আমি প্রশ্নটা দেখাই। বলতেছে কি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে, বর্গের সব বাহু সমান হয়, তার মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। হ্যাঁ, বর্গক্ষেত্রে 4 কৌণিক বিন্দুতে যথাক্রমে প্লাস কিউ, মাইনাস টু কিউ, প্লাস টু কিউ এবং মাইনাস কিউ মানের চার্জ বিন্দু রাখা হয়েছে। বর্গের কেন্দ্র বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে আমরা একটা বর্গ আঁকি প্রথমে। বর্গ কি আছে এখানে? শেপ বর্গ, বর্গ, হ্যাঁ বর্গ আছে। এই যে এটা কি একটা বর্গ? বর্গটা একটু বড় করে আঁকলাম। এখন বলতেছে প্রতিটা বিন্দুতে, এখানে বিন্দু আছে কয়টা? পয়েন্ট আছে, 4টা পয়েন্ট আছে বর্গে। এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আবার এখানে একটা পয়েন্ট। এখন বলতেছে যে এটাতে প্লাস কিউ, এটা নিজের মতো করে নিব, তবে এবার নিলে সিরিয়ালি নিলে সুবিধা। প্লাস কিউ, মাইনাস টু কিউ, এখানে কত? মাইনাস টু কিউ, তারপর হচ্ছে কি প্লাস টু কিউ, প্লাস টু কিউ, আর এটা হবে কত? মাইনাস কিউ। ওকে, তাহলে আমি পয়েন্টগুলোর নাম দিই, এ, বি, সি, আর কি, ডি, এ বি সি ডি, পয়েন্টগুলোর নাম দিয়ে দিলাম। এখন বলতেছে যে কেন্দ্রবিন্দুতে
প্রাবল্যের মান কত হবে, কেন্দ্রবিন্দু। কেন্দ্র কেমনে নির্ধারণ করে, কেন্দ্র নির্ধারণ করা একদম ইজি। দুইটা কর্ণ আঁকবো, কর্ণ দুইটা যেদিকে ছেদ করে সেটাই কি কেন্দ্র। এই যে এখান থেকে এখানে একটা কি কর্ণ আঁকলাম, আবার এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা কি কর্ণ আঁকলাম। তাহলে যে পয়েন্টে ছেদ করছে কি ওইটাই কি তাদের কেন্দ্রবিন্দু। তার মানে কেন্দ্রবিন্দু এখানে কোনটা, কেন্দ্রবিন্দু এখানে এটা। কলম গেল কই, এই তো এটা হচ্ছে তাদের কেন্দ্রবিন্দু। এখন এই কেন্দ্রবিন্দুতে বলতেছে যে প্রাবল্যের মান কত। হ্যাঁ আচ্ছা, একদম ইজি কথা। আমরা কি বলছিলাম আগের একটা ভেক্টরের উদাহরণ দিয়ে আসলাম না, ওইভাবে হিসাব করি। হ্যাঁ প্রথমে এ আর সি এর ক্ষেত্রে হিসাব করি। ধর এ মেসি, সি হচ্ছে রোনালদো। হ্যাঁ তাহলে সি হচ্ছে কত, +2 কুলম্ব। হ্যাঁ কেন্দ্রের তড়িৎ প্রাবল্যের মান হিসাব করতে বলছে, তার মানে কেন্দ্রের মধ্যে আমাদেরকে ধরে নিতে হবে +1 কুলম্ব আছে, +1 কুলম্ব আছে ধরে নিতে হবে, কারণ প্রাবল্য মানে কি একক ধনাত্মক আধান নিয়ে হিসাব করা হয়। তাহলে +1 কুলম্ব আছে, খুব ভালো কথা। তাহলে +2 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করতেছে। হ্যাঁ তারপর হচ্ছে কি +q কুলম্ব, মানে এই বিন্দুতে যেটা আছে মানে +q কুলম্ব, সেটাও কি করবে বিকর্ষণ করবে +1 কুলম্বকে, কিন্তু একটু কম কম মানে, একটু কম মানে কেন, কারণ এটা হচ্ছে শুধু +q আর এটা হচ্ছে +2q, তাহলে 2q এর মান বেশি না। তো 2q যে পরিমাণে বিকর্ষণ করতে পারবে +1 কুলম্বকে, প্লাস শুধু প্লাস কুলম্ব একটু কম মানে বিকর্ষণ করতে পারবে, তাহলে এভাবে বিকর্ষণ করতেছে, খুব ভালো কথা। হ্যাঁ তার মানে আলটিমেটলি এই দুইটা থেকে লব্ধি পাবো অ্যাকচুয়ালি এটা, লব্ধি পাবো কোনটা অ্যাকচুয়ালি, লব্ধি পাবো অ্যাকচুয়ালি এটা। আমি যদি বলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি পাবো, কারণ এটা অ্যাকচুয়ালি লব্ধি কেন পাবো, কারণ +2q এর মান বেশি। হ্যাঁ তার মানে প্রাবল্যটা বিকর্ষণ বিকর্ষণ ও করতেছে এদিকে, ও করতেছে ওকে এদিকে, ও করতেছে ওকে এদিকে, কিন্তু ওর মানটা বেশি হওয়ার কারণে আলটিমেটলি ও এদিকে যাবে, লব্ধি বরাবর এদিকে যাবে, কারণ ওর মানটা বেশি। এটা তো কমন সেন্স থেকে বলা যায়। ঠিক সেম ভাবে ডি এর ক্ষেত্রে হিসাব করি। ডি আর বি এর ক্ষেত্রে +1 কুলম্বকে -2q এদিকে টানতেছে, নিজের দিকে টানতেছে, নিজের দিকে টানতেছে না, এই যে নিজের দিকে টানতেছে। হ্যাঁ আমি যদি এটা নীল কালি দিয়ে দিই তাহলে ব্যাপারটা চোখে পড়বে, নিজের দিকে টানতেছে। আবার -q নিজের দিকে টানতেছে, কিন্তু -2q যেবার নিজের দিকে টানতে পারতেছে, -q কিন্তু ওভাবে টানতে পারবে না, তাহলে এটা এইভাবে থাক একটু ছোট, বুঝতে পারছি। কারণ কেন, মাইনাস পজিটিভকে কি আকর্ষণ করে, মাইনাস পজিটিভকে আকর্ষণ করে, নিজের দিকে টানতেছে তার, কিন্তু টার্মের মান বেশি হবে কার, ওরটা বেশি হবে, কারণ কেন ও -2 আর হচ্ছে শুধু -1 বা -q। হ্যাঁ তাহলে ওর বেশি যেহেতু বেশি হবে, তার মানে এই দুজনের রেজাল্ট হবে এদিকে বেশি, এদিকে বেশি, তার মানে এই দুজন থেকে যে লব্ধি পাবো, লব্ধিটা হচ্ছে এদিকে, লব্ধিটা হচ্ছে কোথায় এদিকে, বুঝতে পারছি। তার মানে এখন ওভারঅল হিসাব করলে এবার লব্ধির দিক কোথায় হবে, দুইটার লব্ধি বেশি, এই দুইটার লব্ধির দিক কোথায় হবে, এটাই তো ওভারঅল লব্ধি, তাই না। তো ওভারঅল লব্ধি হবে অবশ্যই অবশ্যই তাদের মাঝ বরাবর কোন একটা জায়গায়, এই যে এই দুইটা লব্ধির মাঝ বরাবর কোন একটা জায়গায় ওভারঅল লব্ধিটা পাবো। এই যে ওভারঅল লব্ধি হবে এদিকে, এটার মান এটাই কি বের করতে বলছে, এই লব্ধিটার মান বের করতে বলছে, এই যে এই লব্ধিটার কি বের করতে বলছে, মান বের করতে বলছে, বুঝতে পারছি। লব্ধির পাওয়ার মান বের করো, তাহলে এবার মান কেমনে বের করবো, পুরো ওভারঅল ঘটনা কি করতেছে সেটা আমি দেখাই দিছি। হ্যাঁ এখন আমাদেরকে এই যে +1 কে প্রথমে এ একটা বিকর্ষণ করতেছে, তো কতটুকু বিকর্ষণ করতেছে সেটা হিসাব করে ফেলি। হ্যাঁ সলিউশন, কতটুকু বিকর্ষণ করতেছে, তাহলে প্রথমে আমরা সেটা বের করে ফেলি ই এ দিয়ে আমি কিভাবে বের করতে পারি, কে ইন্টু +q, আর 1 এর মান তো ইন্টু 1 তো দিতে হবে না, ডিভাইডেড ডি স্কয়ার। এখন কথা হচ্ছে ডি স্কয়ার বলতে আমরা এখানে মানে আর স্কয়ার দিয়ে, আর স্কয়ার কেন, কারণ +1 আর ওর থেকে দূরত্ব, এটা ব্যাসার্ধ না, অনেকটা ব্যাসার্ধ না, কর্ণ হচ্ছে এতটুকু, কর্ণের ব্যাসার্ধ না একটু অংশ, তাই এটাকে আর বলতেছে আর স্কয়ার। হ্যাঁ একটু রেখে দিলাম, এটা হচ্ছে ই এর মান, বুঝতে পারছি। এবার ই সির মানটা বের করি, ই সির মান কত হবে, ঠিক সেম ইন্টু কে ইন্টু, কিন্তু এবার হবে +2q, প্লাস কি হবে +2q। আচ্ছা প্লাস কেন দিচ্ছি, ম্যাথ করতেছি না, ম্যাথের ক্ষেত্রে তো প্লাস মাইনাস হিসাব করার কোনো দরকার নেই। হ্যাঁ প্লাস তাহলে দিতে হবে না। হ্যাঁ 2q ডিভাইড বাই ঠিক সেম আর স্কয়ারই হবে, আর স্কয়ার। তাহলে ই আর সি এর জন্য, মানে এ আর সি এর জন্য, একটা লব্ধি পাইছি না, কারণ কেন আমরা শুরুতে এ আর সি হিসাব করছি, এ দিচ্ছে এদিকে, সি দিচ্ছে এদিকে, কিন্তু ওভারঅল রেজাল্ট এদিকে যাচ্ছিল, কারণ কেন সি হচ্ছে +2 আর এটা হচ্ছে শুধু +1,
হ্যাঁ, তাহলে ইএসসি এর ক্ষেত্রে হিসাব করলে এখন একটা জিনিস হিসাব করতে ইএসসি এর এএসসি এর ক্ষেত্রে লব্ধি কেমনে বের করবো, এএসসি এর ক্ষেত্রে লব্ধি কেমনে বের করবো, এ দিচ্ছে এদিকে, সি দিচ্ছে এদিকে, তার মানে কি এদের মধ্যবর্তী কি 180 ডিগ্রি কোণ না, মানে বিপরীত দিকে দিচ্ছে। তো বিপরীত দিকে দিলে এটা কি হয়, পি মাইনাস কিউ, মনে নেই? তাহলে কি হবে, এদের লব্ধি হবে যে, আমি যদি বলি এদের লব্ধিটাকে আমরা E1 দিয়ে হিসাব করতেছি, E1, তাহলে এদের লব্ধি হবে EA আর ইসি। ওকে, তাহলে এখানে বড় কোনটা, এখানে বড় অবশ্যই ইসিটা বড়। হ্যাঁ, ইসি বড়, এটা তো আমরা চোখের সামনে দেখতেছি। হ্যাঁ, যেহেতু ইসি হচ্ছে 2Q, হ্যাঁ, যেহেতু এখানে 2Q আছে। হ্যাঁ, ওকে, ইসি মাইনাস ই হবে। তাহলে ইসি কত পাইছি, ইসি পাইছি কে ইন্টু কত 2Q প্লাস আর স্কোয়ার মাইনাস এ পাইছি কত এ ইন্টু ইউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কে, কে কমন নিতে পারি কে, আর হচ্ছে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, কিউ ডিভাইড বাই আর স্কোয়ার কমন নিলে আমরা পাই 2 - 1, 2 - 1 পাই। বুঝতে পারছি, 2 - 1, তো 2 - 1 মানে কি শুধু 1, তার মানে আলটিমেটলি রেজাল্ট আসে কি কে ইন্টু ইউ ডিভাইড বাই আর স্কোয়ার। হ্যাঁ, আর এটার দিক কি হবে, এটার দিক হবে সি টু এ, এটার দিক কি হবে সি টু এ, সি টু এ না দিয়ে ও টু এ দিতে হবে, ও টু এ। কারণ এখানে মাঝখানে বিন্দুটাকে আমরা ও ধরতেছি, মাঝখানে বিন্দুটাকে আমরা কি ধরতেছি ও, এটা হচ্ছে কি ও। তো দিকটা কোথায় যাচ্ছে, কারণ সি এর পাওয়ার যেহেতু বেশি, সি ওকে এদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এদিকে ঠেলে নিয়ে যাচ্ছে মানে কি ও টু সি, কারণ +1 কিলোমিটার তো ও তে অবস্থিত ছিল, ও টু এর দিকে যাচ্ছে, ও টু এর দিকে। বুঝতে পারছি, ও টু সি না, সরি, এটা ও টু এ হবে। তাহলে E1 বের হয়ে গেল, E1 বের হয়ে গেল মানে কি এই লব্ধিটার মান বের করছে, এই লব্ধিটার মান বের হয়ে গেছে। এবার এই লব্ধিটার মান ঠিক সেম ভাবে বের করব, ঠিক সেম ভাবে বের করলে আমরা পরের পেজে যাই। হ্যাঁ, এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব ইবি, ইবি সাদা কালি দিয়ে ইবি বি বের করি। ইবি কি কত হবে, ঠিক সেম ভাবে কে ইন্টু 2Q ডিভাইড বাই আর স্কোয়ার, আর স্কোয়ার, আর ইডি কি হবে, ইডি হবে কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, কারণ -Q - 2Q, এখানে তো মাইনাস বসাইতে হবে না ম্যাথ করার ক্ষেত্রে। হ্যাঁ, কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। বুঝতে পারছি, ঠিক সেম ভাবে ওদের E2 বের করে ফেলতে পারি। E2 বের করে ফেললে আমরা কি হবে, এখানে ইজিলি বোঝা যাচ্ছে ইডিটা বড় হবে, ইডি সরি ইডি বলতেছি ই বি বড়, ইবি মাইনাস ইডি হবে। হ্যাঁ, আবার সেম ভাবে ম্যাথ করলে থাকে কে ইন্টু, কারণ সেমই তো আনসার তো সেমই আসবে, কারণ ওভারঅল এটা সেম না আগেরটার মতন, এই যে এটার মতন, তাহলে সেমই তো আসবে, রেজাল্ট এটাই আসবে। কোনটা আসবে, এটা। হ্যাঁ, তাহলে কি হবে কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে E1ও পেয়ে গেছি, E2 পেয়ে গেছি। E1 E2 বলতে কি বোঝাচ্ছে, এই যে এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। এবার হচ্ছে লব্ধিটা বের করবো। তো লব্ধির সূত্র কি, দেখো এটা আর এটা পরস্পরের সাথে কি 90 ডিগ্রি কোণ আছে না, 90 ডিগ্রি কোণ আছে না, দেখতো। ও কালার পেন কই, হ্যাঁ দেখ 90 ডিগ্রি কোণ আছে না। তো 90 ডিগ্রি কোণ থাকলে আমরা কি জানি √/p² + q², মনে আছে, √/p² + q²। তার মানে এই ক্ষেত্রে কি হবে লব্ধির মান, এই ক্ষেত্রে লব্ধির মান ই হবে, আমি যদি বলি লব্ধি ই হবে √E1² + E2²। হ্যাঁ, নরমালি মধ্যবর্তী কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন নরমালি হয় √p² + q² + 2pq cos আলফা। তো 90 ডিগ্রি মানে কি cos আলফা, 90 মানে কি 0 হয়ে যায় না, তো আলটিমেটলি থাকে √p² + q²। তার মানে এটাকে কি হবে E1² + E2²। তার মানে এটা কি, এটা হচ্ছে E1, এটা কি, এটা হচ্ছে E2, আর এটা হচ্ছে শুধু ই। বুঝতে পারছি, এইটাই বের করতে বলছে। তাহলে কি হবে, তাহলে এখন যদি আমরা মানগুলা বসাই দিই, মানগুলা বসাই দিলে কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে কি থাকে, অবশ্যই 2k কিউ ডিভাইড বাই আর স্কোয়ার যোগ করলে, তো যাক, যোগ যোগ যখন করে বলছে এখন কি হবে, এখন যদি আমরা রুটটা বসাই দিই তাহলে কি হচ্ছে দেখ। আচ্ছা, রুটটা এখন আমাদের কি কে এর মান দিয়ে দিছে, আমাদের কি কে এর মান দিয়ে দিছে। আচ্ছা সরি, এখানে স্কোয়ার আছে না, E1² E2², আমরা তো E1 এর মান বসাই দিছি,
তাহলে স্কোয়ারের মান বসাই দিলে এখানে স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, এটা r টু দি পাওয়ার 4 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, এটা r টু দি পাওয়ার 4 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি হবে 2k স্কোয়ার কিউ স্কোয়ার r টু দি পাওয়ার 4। বুঝতে পারছি? 4 যখন গেছে, এখন দেখ আর এর মান কি দিছে, কিউর মান কি দিয়ে দিছে? দেখ কিউর মান দিয়ে দেয়নি, তো কিউর মান যদি প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া থাকে, আচ্ছা তোর প্রশ্নের মধ্যে আমি অ্যাড করে দিলাম, নর্মালি কিউর মান দেওয়া থাকে, ঠিক আছে? ধর কিউর মান কত দেওয়া থাকে, তো কত তোর দাম, ধর কিউর সমান 10 ইনভার্স 8 কুলম, 10 ইনভার্স 8 কুলম কিউ দিলাম। তাহলে কিউর মান আমরা পাই গেছি। তাহলে এখানে আমরা কিউর মানটা বসাই দিব। কে এর মান, কে এর মান দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া না থাকলে ওভাবে মানটা বসে উত্তর অতটুকু রেখে দিবি। বুঝতে পারছি? তাহলে কি কিউর মান আছে, এখন কি আর এর মান পাইছে কিনা রে? বলছে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলছিল? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে কি? 5 সেন্টিমিটার এটাকে অবশ্যই মিটারে নিতে হবে। 100 দিয়ে ভাগ করলে কত হয় দেখি বল, 5 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 5 কে 100 দিয়ে ভাগ 0.05 মিটার বা 0.05 মিটার। হ্যাঁ, তো প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো 0.05 মিটার, এটা হিসাব করতে হয় না। হ্যাঁ, এখন কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি? বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে √2a। এখানে √2a বলতে কি বোঝাচ্ছে? এ বলতে বোঝাচ্ছে এ সমান, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারছি? এ সমান কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা ইজিলি এখান থেকে কর্ণের মানটা পেয়ে যাব। এখান থেকে ইজিলি কি কর্ণের মানটা পেয়ে যাব। কেমনে? কারণ আমরা এখানে √2 ইন্টু 0.05 বসাই দিলে কর্ণের মান পেয়ে গেছি। কিন্তু আমাদের কি আর এর মান কি কর্ণের মান? আর এর মান তো কর্ণের মান না, আমরা কর্ণের মান পাইছি। আর এর মান হচ্ছে কর্ণের অর্ধেক, আর এর মান হচ্ছে কর্ণের অর্ধেক, এটা হচ্ছে কর্ণের মান পেয়ে গেছি। তো কর্ণকে অর্ধেক করলে কি পেয়ে যায়? আর এর মান পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ইজিলি আর এর মানটা পেয়ে যাব। আর সমান কত হবে? √2 ইন্টু 0.005 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আর এর মান। তার মানে আর এর মানও পেয়ে গেছি, আর এর মান কিউর মানও পেয়ে গেছি, আর এর মানও পেয়ে গেছি। মানগুলো বসাই দিব, আর কে এর মান প্রশ্ন দেওয়া থাকলে কে এর মানটা বসাই দিব, আর কে এর মান দেওয়া না থাকলে আনসার কে সহ আনসার যতটুক থাকে ওটুক বসাই দিব। তাহলে এটাই কি আনসার। তাহলে অঙ্কটা বুঝে গেছে আশা করি। তাহলে আজকে ছুটি।